চাঁদাবাজি চালানোর একটি ত্রিভুজ মডেলের কথা উঠে আসছিল শান্তনু সিনহা বিশ্বাস যখন গেলেন ইডি হেফাজতে। তার কান্দির বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, যদিও এখনো ভিতরে ঢুকতে পারেনি। দেখো, জানিয়ে রাখি যে যখন শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হয়েছিলেন, যখন তাকে আদালতে তোলা হয়, ইডির তরফে একটা চাঞ্চল্যকর বক্তব্য সেখানে পেশ করা হয়। তারা যেটা বলেন যে একটি এসবিআই বা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি ট্রানজ্যাকশন পাওয়া যায় জয় কামদারের সাথে, যা শান্তনু সিনহা বিশ্বাসের মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। সেই 2.5 কোটি টাকা পরবর্তীকালে নগদে তিনি সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ বলে একটি কোম্পানিকে জমা দিয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, এবং সেই কোম্পানির থ্রু দিয়ে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সেই টাকা ইনভেস্ট হয়। এবং সেই কনস্ট্রাকশন কোম্পানি কান্দির যে 15 কাঠা জমির উপরে যে পৈতৃক বাড়ি রয়েছে, যেটা আমাদের প্রতিনিধি রাজীবও জানাচ্ছিল যে 1 বছর আগেও যেটা ধ্বংসস্তূপের কার্যত পরিণত হয়েছিল সেটাকে ঝা চকচকে বানানো, তাতে খরচা হয়েছিল প্রায় 2.5 কোটি টাকা। এবং সেই টাকা কিন্তু কার্যত জয় কামদারের মারফতই শান্তনু সিনহা বিশ্বাস এবং সেখান থেকে কনস্ট্রাকশন কোম্পানিতে যায়। ফলত এই টাকা, এই জমি কেলেঙ্কারি বা সোনাপাপ্পুর তরফে বা সোনাপাপ্পুর যে মামলা রয়েছে, ল্যান্ড গ্র্যাবিং মামলা রয়েছে বা দুর্নীতির যে টাকা রয়েছে, সেই টাকা দিয়েই কার্যত এই বাড়ি বানানো হয়েছিল বলেই মনে করা হচ্ছে। এবং সেই কারণে ইডির যে একটি টিম রয়েছে তারা শহর কলকাতা 3টি জায়গা ছাড়াও তার শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানেও তারা ইতিমধ্যে গিয়েছেন। একটি ত্রিভুজ মডেলে কার্যত এই কাজ চলছে, যে সিন্ডিকেট ভাবে কাজ চলতো, যে প্রথমত যে জমিকে সিলেক্ট করা হতো যেটা জয় কামদার করতেন, তারপরে পুলিশের মারফত সেটাকে ভয় দেখানো হতো যদি রাজি না হতো, এবং তৃতীয়ত হচ্ছে গ্যাংস্টার সোনাপাপ্পুর মতন ব্যক্তিকে কাজে লাগানো হতো, এবং এই সিন্ডিকেট মডেলই কার্যত এই দুর্নীতি চালাতো, এমনটাই কিন্তু ইডির তরফে বারবার বলা হয়েছে। একেবারে সুকান্ত, 15 কাঠা জমির ওপর এই যে কান্দির প্রাসাদভূম বাড়ি, এটাই এখন ইডির নজরে। ধন্যবাদ। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বয়ান সামনে রেখে সুজিত বসুর জামিনের বিরোধিতা করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বয়ানে পাঁচু রায় জানিয়েছেন তার আপত্তি সত্ত্বেও বেসরকারি সংস্থার হাতে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। সুজিত বসু এবং একাধিক কাউন্সিলরের যোগসাজশেই দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বয়ান সামনে রেখে আদালতে এমনই দাবি করল ইডি। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানকার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। এই দক্ষিণ দমদম পুরসভাতেই বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল বলে চার্জশিটে দাবি করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। দুর্নীতির মামলায় ইতিমধ্যে ইডি গ্রেফতার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। সূত্রের দাবি, তাকে এবং প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি এদিন আদালতে জানায়, বয়ানে পাঁচু রায় জানিয়েছেন তার আপত্তি সত্ত্বেও বেসরকারি সংস্থার হাতে পুরসভার নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার জন্য সুজিত বসু, যিনি সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কাউন্সিলরদের একটা বড় অংশ হাত মিলিয়েছিলেন। ইডির দাবি, পাঁচু রায় জানিয়েছেন তার আপত্তি শোনা হয়নি, নিয়োগের পরীক্ষা স্বচ্ছভাবে হয়নি। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই গ্রেফতারি আইন মেনে হয়নি, এটা রাজনৈতিক প্রতিহিংসা। এই মামলায় সিবিআই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। সেখানে দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়, অয়নশীল এবং তার সংস্থার নাম রয়েছে। চার্জশিটে কোথাও সুজিত বসুকে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়নি। ইডি 3 বছর পরে এই মামলায় গ্রেফতার করছে। এই গ্রেফতারি নিয়েই প্রশ্ন আছে। ইডির আইনজীবী বলেন, নিয়ম মেনেই গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে, তার পরিবারকে জানানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা কেন বলা হচ্ছে? উনি এই অপরাধ থেকে লাভবান হয়েছেন। এখন তো বলার কোনো জায়গা নেই যে উনি শাসক পক্ষের। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। রক্ষা কবচ দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কড়া মন্তব্য করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এরপরই তাঁকে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এই কড়া পর্যবেক্ষণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই আবহে শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন,
ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে হয় এফআইআর। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো। কিন্তু বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়াল হাজিরার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি ভট্টাচার্য বলেন, না, সেটা হয় না, তাকে সশরীরে হাজিরা দিতেই হবে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনি গিয়ে কমপ্লাই করবেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে ক্যানিং পশ্চিমের জয়ী তৃণমূল প্রার্থী পরেশরাম দাসের বিরুদ্ধেও 30শে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তদন্ত চলবে এবং মামলাকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। বুলডোজার এবং নোটিশ কাণ্ডের আবহে কলকাতা পুরসভার অন্দরে চূড়ান্ত ডামাডোল। নির্ধারিত সূচির মাত্র একদিন আগে আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। তারপরই আবার কলকাতার পুরসভার সচিব বদলে দিল রাজ্যের বিজেপি সরকার। এর মধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিশ ঘিরে তৃণমূলের অন্দরেই তোলপাড় চলছে। এর মধ্যেই আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। শুক্রবার এই অধিবেশন হওয়ার কথা ছিল, তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয়, আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। আমি তো গতকাল অবধি জানি যে আজ আমাদের হাউস আগামীকাল আছে, কিন্তু অবাক হয়ে গেলাম যে এখন শুনলাম এটা যদি আমাদের সরকার পক্ষ থেকে হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমি জানি না। এই নোটিশ জারির কিছুক্ষণ পরই সামনে আসে আরেকটি চমক। কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় রাজ্যের বিজেপি সরকার। স্বপন কুণ্ডুর জায়গায় নতুন পুরসচিব করা হয় কিশোর কুমার বিশ্বাসকে। শুক্রবারই কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসার কথা ছিল এই ঘরে, কিন্তু তার আগে বৃহস্পতিবারই কলকাতা পুরসভার সেক্রেটারি একটি নোটিশ দিয়ে এই বৈঠক স্থগিত ঘোষণা করেছেন। আর তার পরপরই বদলি করা হয়েছে সেক্রেটারিকেও। স্বাভাবিকভাবেই এই পুরো পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে পুরসভার অন্দরে। আদৌ এভাবে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারপারসন মালা রায়। রাজ্য সরকার যারা সরকারে এসছে তারা তো দেশের স্বৈরাচার করেছে, এখানে এই রাজ্যে স্বৈরাচারী মনোভাব নিয়ে এসছে, তারাই ষড়যন্ত্র করছে, তারা নিজের মনোনীত লোককে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ডিসেম্বর পর্যন্ত আমাদের টেনিওর আছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা কিছুতেই এটা কেউ কেড়ে নিতে পারবে না। পুরসভার মাসিক অধিবেশন স্থগিতের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুর কমিশনারকে তার নিজের ঘরে ডেকে পাঠান মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সেখানে পুর কমিশনারকে মেয়র বলেন, যদি মাসিক অধিবেশন না হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। না দেখুন, এই যে পুরসভার যেই বোর্ড সেটাও নির্বাচিত এবং রাজ্য সরকার এখন যারা পরিচালনা করছেন সেটাও নির্বাচিত,
তো সেখানে ট্যাসেলের কোনো ব্যাপার নেই, হয়তো কোনো কারণে কিছু ব্যাপারটা হতে পারেনি, সেটাকে এইভাবে দেখা উচিত নয়। তবে সূত্রের খবর, কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত হলেও শুক্রবার দুপুর 1:30টায় কলকাতা পুরসভায় আলোচনায় বসবেন তৃণমূল কাউন্সিলররা। উপস্থিত থাকবেন পুর চেয়ারপারসন মালা রায়ও। কেন কিছুই জানি না, আমাদের কাছে খবর এলো যে কালকের হজে আসছে বলছে, কিন্তু অধিবেশন মনে হয় হবে না। আবার শুক্রবারই বিকেল 4:30টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। তিলজলায় বেআইনি নির্মাণে বুলডোজার চালানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের নামে থাকা সম্পত্তিতে নোটিশ দেওয়া নিয়ে তোলপাড় চলছে। সূত্রের খবর, 2 ঘটনার প্রেক্ষিতে পুর কমিশনারের এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে মেয়র পারিষদদের মধ্যে। এর মধ্যেই আবার কলকাতা পুরসভা ও পুর কমিশনারের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে লালবাজার। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।